গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর আজকে শুভ রথযাত্রা। তোমাদের সবাইকে জানি রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো সকালবেলা বাসি আসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিলাম। আজকে বৃহস্পতিবার ছিল, ঘট বসানো হয়েছে। এখন এসেছি ভোগের ব্যবস্থা করতে। রাধা মাধবের কাছে আজকে ভোগ দেবো, তো সেই ব্যবস্থা করতে এসেছি। খুবই সামান্য আয়োজন করব আজকে। তো সামান্য করলেও সেটার তো ব্যবস্থা করতে হবে। খুব বেশি কিছু ঠাকুরের জন্য ব্যবস্থা করতে পারবো না। আমি আমার মতো করে ভগবানের কাছে আজকে একটু ভোগ দেওয়ার ব্যবস্থা করছি। অনেক দিন পর ঠাকুরের কাছে ভোগ দিচ্ছি, তো সমস্ত কিছু হাতের কাছে নিয়ে বসলাম। এবার কাজ করতে করতে দেখবো এটা নেই ওটা নেই, যেটুকু যা মনে পড়েছে সেটুকু সব হাতের কাছে নিয়ে আসলাম। গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করেছে, এটা আমি কালকেই ভালো করে পরিষ্কার করেছিলাম, আজকে শুধু মুছে নিলাম। তারপরে এই জায়গাটাও মোছা হয়েছে, এই বারান্দাটাও মোছা হয়েছে। তো প্রথমেই পায়েসের দুধটা বসাবো। পায়েসের দুধটা বসিয়ে দেবো, এটার মধ্যে পায়েস রান্না হবে। সিলিন্ডার সেট করলাম সকালবেলা, তো এটার মধ্যে পায়েস বসাবো আর এটার মধ্যে খিচুড়ির ডালটা ভাজা হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই গ্যাসটা তাও ভালোভাবে ঠিক হয়নি, এটা থেকে ঠিকমতো গ্যাস বের হতো না। আজকে ভোর 4:45 সময় আমার বর আবার দীঘাতে চলে গেল। ওর বাসের টাইম ছিল 4:15 সময়। ওই সময় আমি ঘুম থেকে উঠেছিলাম, ও বেরিয়ে গেল, তো ওই জন্য উঠেছিলাম সেই সময়। ও চলে যাওয়ার পরে আমি আবার এসে ঘুমিয়ে পড়লাম। ওর সাথে আমাদের পরিচিত আরেকজন আছে, ওরা দুজন মিলে দীঘাতে গেল রথ দেখতে। কালকেই আবার ওরা চলে আসবে, একটা সমিতি থেকে ওদেরকে নিয়ে গেছে, সেই জন্যই গেল। আমার তো ভীষণ ইচ্ছে করছিল দীঘাতে যেতে, ওই রথটা দেখার জন্য আর কি। আমার এই সময় না পুরী, দীঘা এই সমস্ত জায়গাগুলোতে খুব যেতে ইচ্ছে করে, তবে পুরীতে বেশি যেতে ইচ্ছে করে। তবে আমার বর আমাকে কখনোই এই রথযাত্রার সময় পুরীতে নিয়ে যাবে না। নিজে হয়তো একা গেলেও যেতে পারে, কিন্তু আমাদেরকে নিয়ে কখনোই ওই ভিড়ের মধ্যে যাবে না। এই আশা আমার আর কোনো দিন পূরণও হবে না। এখানে তো রান্না করছি, কিন্তু গ্যাসের সিলিন্ডার থেকে না খুব গ্যাস বেরোচ্ছে, জোরে জোরে শো শো করে শব্দ করে গ্যাস বেরোচ্ছে। তারপরে পাশের বাড়ির দিদিকে ডাকলাম, সে এসেও অনেকক্ষণ চেষ্টা করলো, আমিও চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই না ঠিক করতে পারছি না। কয়েক মাস আগে আমার বরের জন্মদিনের সময় এখানে বসে পায়েস রান্না করছিলাম, সেই সময়ও এই একই ব্যাপার হয়েছিল। গ্যাসের সিলিন্ডার থেকে শো শো শব্দ করে গ্যাস বের হতো। তারপর তো লোক ডাকিয়ে ঠিক করলাম, তারপরে ঠিক হয়েও ছিল, কিন্তু এখন আবার দেখছি প্রবলেম হচ্ছে। দেখো পায়েস আর খিচুড়িটা হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে এখানটাতে এইভাবেই রান্না করছিলাম, ভীষণ ভয় লাগছিল। তারপর ভাবলাম না, আর রিস্ক নেব না, এত টেনশন করা যায় না, আমি ইন্ডাকশানে রান্না করব। তারপরে এই ঘরে এসে ইন্ডাকশানে আলুর তরকারিটা বসালাম। এ বাবা, যেই আমি আলুর তরকারিটা বসালাম অমনি দেখলাম কারেন্ট অফ হয়ে গেল। কিছুক্ষণ সময় আমি ওয়েট করলাম, ভাবলাম যদি কারেন্টটা চলে আসে, কিন্তু দেখলাম যে না, কারেন্ট আর আসছে না। তারপর আমি আবার সমস্ত কিছু নিয়ে বারান্দায় চলে গেলাম, সেখানে গিয়ে আবার এই আলুর তরকারিটা রান্না করলাম, আর চাটনিও করেছিলাম। ঠাকুরের ভোগের রান্না করার সময় যদি এরকম সমস্যা হয়, তখন যেন তো মনটা খুব খারাপ লাগে। তখন শুধু মনে হয় আমার কাজের মধ্যে, আমার পুজোর মধ্যে মনে হয় কোনো ভুল ত্রুটি আছে, সেই জন্যই বোধহয় এরকমটা হচ্ছে। আমার হাজব্যান্ডের বার্থডের দিনও এরকম হয়েছিল পায়েস রান্না করার সময়। তারপরে হোলির দিন যখন লক্ষ্মীনারায়ণকে বসালাম, সেদিনও কিন্তু একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। সেদিন তো পুরো আগুন জ্বলে গিয়েছিল চারদিকে। ঠাকুরমশাই সাহস করে সিলিন্ডারটা অফ করেছিল বলে বাঁচোয়া। আজকেও দেখো গ্যাসটা কীরকম সমস্যা করছে। আমি তারপর আবার ওই গ্যাসের ওখানটাতে চলে গেলাম, ওখানে গিয়ে আলুর তরকারি আর চাটনিটা রান্না করে নিলাম। আর কৃপা বলল ঠাকুরের জন্য ও একটা সন্দেশ বানাবে, তো সেটা আবার এই ইন্ডাকশানে বানাচ্ছে। কারেন্ট এখন আবার চলে আসলো, তো কারেন্ট আসার পর ওকে বললাম যে তুই সন্দেশটা এখানে বানিয়ে নে। মাথার ঘাম পায়ে ফেলে ভগবানের জন্য কোনো রকমেই এইটুকু ব্যবস্থা করতে পারলাম। তোমাদেরকে তো দেখানো হয়নি কি কি করলাম, মানে দেখেছো, ওই একটু একটু দেখেছো, তো পুরোটা কমপ্লিট করে তো আর দেখাইনি। কথা বলার মতো এনার্জিও আমার নেই, আমি আর কথাও বলতে পারছি না।
ভগবান আমাকে এরকম ঝামেলার মধ্যে ফেলেছে, কি শান্তি পায় আমি জানি না। একবার এই ঘর একবার ওই ঘর, একবার এই ঘর একবার ওই ঘর, এই 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 তালই করে গেলাম। করে রান্না করতে গেলে কেন যে আমাদের এরকম অবস্থা হয়, সব সময় গ্যাস নিয়ে আমাদের এরকম সমস্যা হবে। এই এলো খিচুড়ি, এই আলুর দম, এই চাটনিটা তো আমি আজকেই পিতলের বাসনেই করলাম। আমি এর আগে আর কখনো এই বাসনটায় রান্না করিনি, তো দেখি সেরকম কোনো সমস্যা হয়নি। আর পিতলের বাসনটা পরিষ্কারও হয়ে গেছে ভালো, টক জিনিস তো দেখো এটা চকচক করছে। আর কৃপা যে সন্দেশটা বানিয়েছে এই যে সেটা এই সন্দেশটা। আর ওই হলো পায়েস, পাঁপড় এই প্লাস্টিকে রয়েছে পাঁপড় ভাজা। এই যে এই পাশ থেকে দে, কীরকম হয়েছে জানি না। এইভাবে দেবে, এই ঠাকুরকে রিভিউ দেবে, রিভিউ ভিডিও পাঠাবে, পুরো থালাটা ভরে দিবি। কাঁচা দুধ দিয়ে গোপালকে স্নান করাবো, তারপরে জগন্নাথ ঠাকুরকে স্নান করাবো। আর এই ছোট্ট জগন্নাথ ঠাকুর আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। স্নান করানোর পর ঠাকুরের গায়ে অষ্টগন্ধা মাখিয়ে তারপরে গোপালকে সাজাবো। গোপালের জামা, তারপরে মালা, দুল, এগুলো সবই বের করে রাখা আছে। যে জগন্নাথ সেই গোপাল সেই ভগবান শ্রীকৃষ্ণ, তার তো অনেক রূপ, তার তো অনেক মহিমা, অনেক লীলা। তার লীলা মহিমা বোঝার মতো ক্ষমতা আমার মতো সাধারণ মানুষের নেই। আর এই দেখো রাধা মাধবকে আজকে নতুন মালা পরিয়ে দিলাম। এই মালা দুটো আমি তিরুপতি মন্দিরের ওখান থেকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। সেই মালা দুটো আজকে পরিয়ে দিলাম। আর জগন্নাথ দেবকে এই যে দেখো রথে বসিয়ে দিলাম। মাধবকে মালা দুটো পরানোর পরে কী যে ভালো লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল রাধা মাধবকে। আমার ঠাকুর ঘরটাই আজকে অন্যরকম দেখাচ্ছে। রাধা মাধবের কাছে ভোগ নিবেদন করে আরতি কীর্তন করলাম। এই দেখো সমস্ত কিছু রাধা মাধবের কাছে নিবেদন করা হয়েছে। ভালো হয়েছে প্রসাদ, হ্যাঁ পাশের দুই বাড়িতেও দেয়া হয়েছে। নুন তো আমি একটু কমই দেই, কিন্তু নুন কি মেশাতে হবে? তো নুনটা আমি সবসময় কম দিয়েই রান্না করি, যদি বেশি হয়ে যায় তাহলে তো ঝামেলা বেশি। নুন কম হলে অসুবিধা নেই, পরে মিশিয়ে খাওয়া যায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধে 6:30 বাজে। তাড়াতাড়ি করে সন্ধে পুজো দিলাম, পাঁচালি পড়লাম, মেলায় যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু আজকে করে নিলাম। আর প্রচণ্ড গরম লাগছে। একটু বৃষ্টি হয়েছিল 2-3টের সময়, তারপর আর বৃষ্টির ছিটে ফোটাও নেই। প্রচণ্ড ভ্যাপসা গরম, অসহ্য লাগছে। তো কটনের চুড়িদারগুলো পরতাম, কিন্তু সেগুলো একটাও দেখছি আয়রন করা নেই। ওই ভেলোর থেকে আসার পর আমার জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছে, কিন্তু আয়রন করা হয়নি। তো সেই জন্যই দেখো এই সিনথেটিক মতো এই কুর্তিটাই আমাকে এখন পরতে হলো। এটা পরাতে আমার তো মনে হচ্ছে আমি এখনই মনে হয় গরমে আমি ফেটে যাব, এরকম লাগছে, এত গরম লাগছে। তার মধ্যে 3/4 হাতা, অসহ্য লাগছে। আর জানি কী করবো এখন, একটু জল খাবো। খিচুড়ি খাওয়া হয়েছে তো ওই জন্য জল তেষ্টাও পাই। কি যে জ্বালায়, জ্বালানি তো করবো। আর তোমাদের কারো বাড়িতে অর্জুনকে আমি দিয়ে দেবো ভাবছি। অর্জুনকে যদি কেউ অ্যাডপ্ট নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, না না না, আমরা ভ্যানে করে সাই করে মেলাতে চলে আসলাম, কিন্তু কিচ্ছু শোনা যাবে না। গান হচ্ছে, তারপর বক্তৃতা হচ্ছে, কিচ্ছু শোনা যাবে না, চিৎকার করে কথা বলতে হবে। হাসি মুখে তো মেলাতে আসলাম, কিন্তু মেলাতে এসে দেখি আমরা আমাদের ব্যাগটাই আনিনি, ভ্যানে আমাদের ব্যাগটা রেখে এসেছি। এবার ওই ব্যাগের মধ্যে ছিল 2টো ছাতা আর কৃপার একটা ওই হ্যান্ড পাখাগুলো হয় না ব্যাটারির, যেটা কৃপা ভেলোর থেকে নিয়ে এসেছিল, সেইটা ছিল। এই 3টে জিনিস ওই ব্যাগের মধ্যে ছিল। ব্যাগটা ছিল অর্জুনের কাছে, অর্জুন ব্যাগটা ভ্যানে রেখে চলে এসছে। আমি আর কৃপাও খেয়াল করিনি। আমরা যেই জায়গাটায় ভ্যান থেকে নামলাম সেই জায়গাটা একটু অন্ধকার মতো ছিল, সেই জন্য আমাদের চোখেও পড়েনি।
এবার মেলায় আসার পরে কৃপা বলছে, মা ছাতার ব্যাগ তো আনা হয়নি, সেটা তো মনে হয় ভ্যানেই রয়ে গেছে। তারপর আমাদের মনটা খারাপ হয়ে গেল, আমরা আর মেলায় সেইভাবে ঘোরাঘুরি করিনি। অল্প একটু ঘোরাঘুরি করেই আমরা বাড়িতে চলে আসলাম। দেখো সকাল থেকে একটার পর একটা শুধু ঝামেলাই হচ্ছে। ঠাকুরের ভোগের রান্না করতে গিয়ে কত ঝামেলা, আবার মেলাতে আসলাম, এখানে এসেও দেখো জিনিসপত্র হারিয়ে গেল। আমি কি এমনিতেই বলি যে আমার দিন খারাপ যাচ্ছে, আমার দিন ভালো যাচ্ছে না, কি জানি আমি কি পাপ করেছি, কেন যে আমার সাথে এরকম একটার পর একটা সমস্যা হতেই থাকে, বুঝতে পারি না। আজকে আর ব্লগ করা হবে না, মনটা খুব খারাপ হয়ে গেছে, তোমাদের সাথে আমি পরের দিন কথা বলবো। আজকে আবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, এখন বের হচ্ছি, এখন যাব হলো অর্জুনের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। অর্জুন গেছে টিউশনে, তো সেখান থেকে অর্জুনকে নিয়ে তারপরে আবার যাব ওর ফ্রেন্ডের বাড়িতে। এবার দুটো মানে অর্জুনের টিউশন পড়া একদিকে আর ওর ফ্রেন্ডের বাড়ি আরেক দিকে। কৃপা তো কলেজে গেছে, তো ও আসবে 8টা নাগাদ, না 8টা না, আমি বা কী বলি, 8টার পরে আসবে, 8টা 15 নাগাদ আসবে। আর আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, তা না হলে আমাকে এত ছোটাছুটি করতে হতো না। অর্জুনকে দিয়ে আসলাম, এসে এই বাড়িতে এসে এবার সন্ধে পুজো দিয়ে একটু ডাল রান্না করলাম, কৃপার জন্য ওই ডিম ভেজে রাখলাম, এই সমস্ত করে টোরে এই মানে পুজো দিয়ে আবার এই সাথে সাথে রেডি হলাম। প্রচণ্ড গরম পড়েছে, আমার না এখন আর একদমই বেরোতে ইচ্ছে করছে না। এমনিতেও আমার এখন আর বাইরে বেরোতে ভালো লাগে না, যখন ঘুরতে যাই তখন আলাদা ব্যাপার, মানে যখন পাহাড়ে যাই বা সমুদ্রে যাই সেই সময় আলাদা ব্যাপার, কিন্তু এরকম হুটহাট করে আমার বেরোতে এখন আর ইচ্ছে করে না। এই দেখো তোমাদের সাথে এই যে একটু কথা বললাম, এই বুকে ব্যথা করছে, একটু বেশি দৌড়ঝাঁপ করলে, তারপরে বারবার উপর নিচ করলে বুকে ব্যথা হয়। আগে হাঁপিয়ে যেতাম, তোমাদেরকে বলতাম আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু এখন হাঁপানোর পাশাপাশি বুকেও ব্যথা হয়। যাই হোক, এখন যাই, ছেলের কাছে যাই। বাবা কি অবস্থা আমার, এটা নাও, চাবিটা রাখো, কৃপা আসলে দিয়ে দিও, বুঝেছো? হ্যাঁ, তো রোগ হওয়াই তো ভালো। অর্জুনকে বিকেল 5টার সময় টিউশন পড়ার ওখানে দিয়ে তারপর গিয়েছে হাবড়া বাজারে, সেখানে গিয়ে গিফট কিনে নিয়ে আসলাম। বাড়িতে এসেই তো আবার সেই রান্না, পুজো দেওয়া, স্নান করা, আর কি যে গরম পড়েছে, এই জামাটা পরেছি সে তো পুরো মানে ঘেমে নিয়ে অ্যাক্সেস হয়ে যাচ্ছে। এই জামাটা পিওর কটন না, একটু সিনথেটিক টাইপের, ওই জন্য আরও বেশি গরম লাগছে। গাছের একটা পাতাও নড়ে না, ভ্যানও দেখছে না, ভ্যান টোটো অটো কিছুই দেখতে পাচ্ছি না। আমার আর হাঁটতে ইচ্ছা করছে না, অনেকটা হাঁটা হয়েছে আজকে। অর্জুনকে নিয়ে চলে আসলাম ওর ফ্রেন্ডের বাড়িতে, আর আমি অর্জুনের ম্যামের বাড়িতে হেঁটে হেঁটেই গিয়েছিলাম, ভ্যান টোটো কিচ্ছু পাইনি। তারপর অর্জুনকে নিয়ে ভ্যানে করে ওর এই ফ্রেন্ডের বাড়িতে আসলাম। এখানে এসে সেইভাবে আর ভিডিও করা হয়নি, কারণ আমি এখানে প্রথম এসেছি, তো ভিডিও করতে আমার একটু কেমন যেন আর কি সংকোচ লাগছিল, ওই জন্য আমি সেইভাবে ভিডিও করিনি, অল্প একটু ভিডিও করেছিলাম। যেহেতু ব্লগ করি সেই জন্য মানে একটু একটু করে সমস্ত কিছুই শেয়ার করতে হয়। রাত 10টা বাজে, অনেক দেরি হয়ে গেল। তা এখন ভ্যান টোটো পাবো কি না জানি না, না পেলে হেঁটে হেঁটে যাবি, হেঁটে হেঁটে চলে যাবো। ভ্যান যদি না নিয়ে আসতাম আমাদেরকে রাস্তায় কুকুর ধরতো, ক্লাবের সামনে অনেকগুলো কুকুর থাকে। এ অর্জুন কি কি খেয়েছিস বল, আমি তো খাওয়ার ওখানে যাইনি। আর প্রথমে দিয়েছিল সেই চিকেন পকোড়া, কফি। আমি মুড়ি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে জল দিয়ে সেটা খেলাম বাড়িতে এসে, ওইটা খেয়ে জল খেয়ে এই উপরে ঘরে আসলাম ফ্রেশ হয়ে। আজকে আমি না গেলে অর্জুন একা একা কী করতো তাই ভাবছি, যদিও আমার সাথে ছিল না, তবুও মা আছে সাথে,
আর সব মেয়ে, সব মেয়ে, শুধু ও আর ওর আরেকটা বন্ধু রয়েছে, ওরা দুজনেই শুধু ছেলে। তো সেই ছেলেটার মাও বলছে, বলে আমি যখন শুনলাম যে অর্জুন আসবে তখনই ঠিক করলাম যে তাহলে ওকে পাঠাবো, যদি শুনতাম অর্জুন আসবে না তাহলে আমি আর ওকে পাঠাতাম না, এই মেয়েদের মধ্যে আর ওকে পাঠাতাম না, তাহলে ওরা ওই একা একা এসে বোকা হয়ে যেত, বোকা বোকা লাগতো। সত্যি সত্যি তাই দেখলাম, ওরা সব মেয়েরা একসাথে সব আনন্দ মজা করছে, ওরা একটা রুমের মধ্যে আছে, ওদের দুজনকে সাইড করে দিয়েছে, অর্জুন আর বিশ্বরূপ, ওদের দুজনকে সাইড করে দিয়েছে। ওরা দুজন দেখি সেই দূরে দূরে ঘুরছে, ওই বারান্দায় যাচ্ছে, কেক কাটা হচ্ছে, তার থেকেও 100 হাত দূরে ওরা। দেখে কীরকম লাগছিল, মনে হচ্ছিল কি যে ওরা মনে হয় এমনি আর কি বলবো বিনা নিমন্ত্রণের অতিথি। আর মেয়েরা সব সেই আনন্দ করছে, মজা করছে, সাজগোজ করছে, হাসি ঠাট্টা, আর ওরা দুজন বোকার মতো এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছে। আবার মায়েরা ছিলাম একদিকে, মেয়েরা একদিকে, মায়েরা একদিকে। এবার ওই দুজন ছেলে কি করবে, মানে সবই তো মেয়েদের গ্রুপ, তো ওই জন্য ওরা দূরে দূরে ছিল। ওইটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল যে আমার ছেলে এখন বড় হয়ে গেছে, এখন দেখি মানে মেয়েদের রুমে যেতেও ও দেখি সংকোচ বোধ করে। আমি ওকে বললাম যে হ্যাপি বার্থডে বলে আয়, গিফটটা দিয়ে। বলে না মা আমি যাবো না, আমি যাবো না, ওখানে সব মেয়েরা আছে, ওখানে সব মেয়েরা। ও যাবে না, আমি ওকে তারপর জোর করে বললাম যে তোরে তো ফ্রেন্ড, তুই হ্যাপি বার্থডেটা বলে আয়। ও দরজাটাকে একটু কোনো রকমে ঠেলে মনে হয় কীরকমভাবে যে ওকে উইশ করে ওখান থেকে দৌড় দিল। আমি তাই দেখছিলাম যে না, ছেলে অনেক বড় হয়ে গেছে, ভালোই মেয়েদের সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখে গেছে। কোয়েট স্কুলে পড়ে, আবার আমার সাথে আর কৃপার সাথে সারাদিন থাকে, তো এই জন্য অনেক কিছু বোঝে, মানে যেগুলো আমি ওকে শেখাইনি ও নিজের থেকেই সেগুলো বোঝে, যেগুলো অনেক ছেলেদের মধ্যে আমি দেখতে পাই না। মানে একটা মেয়ের ঘরে ঢুকতে গেলে যে তার পারমিশন নিতে হয় সেটা অর্জুন বুঝে গেছে, বা মেয়েদের ঘরে যে সহজে যেতে নেই সেটা ছেলে বুঝে গেছে। তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।